হাই, আমি মিতালি নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে আবার চলে এসেছি। আজ 15th মার্চ, এই দিনেই 2019 সালে আমার প্রথম হিন্দি ফিচার ফিল্ম 22 ইয়ার্স রিলিজ করেছিল। আর সেই 22 ইয়ার্সের কিছু গল্প, বিহাইন্ড দ্য সিনসের কিছু গল্প, শুটিংয়ের কিছু গল্প নিয়ে আজ আপনাদের কাছে এসেছি আপনাদেরকে শেয়ার করব বলে। আগেই বলেছিলাম আমার কিছু ভালো লাগার মোমেন্ট, মুহূর্ত আমার জীবনের আপনাদেরকে বলবো, তাই আজকে এই এপিসোডটা পুরোপুরি 22 ইয়ার্স নিয়ে। 22 ইয়ার্সের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় পার্থরুদ্রর কথা। পার্থরুদ্র না থাকলে এই ছবিটা করা প্রায় অসম্ভব ছিল। মানে যদিও টাইটেল কার্ড দেখলে হয়তো নাম আছে, হয়তো কেন ডেফিনেটলি ওর নাম আছে অ্যাজ অ্যান এক্সিকিউটিভ প্রডিউসার, বাট ট্রাস্ট মি, ও শুধু একজন এক্সিকিউটিভ প্রডিউসার ছিল না, হি ওয়াজ অ্যাকচুয়ালি এভরিথিং। সমস্ত দিকে, সমস্ত পদে পদে ও যেভাবে এই ছবিটা কমপ্লিট করার জন্যে ও সাপোর্ট করেছে তা ভাবাই যায় না। সো হি ওয়াজ অলসো মাই হাজব্যান্ড। স্যাডলি ও আমাদের সঙ্গে এখন নেই, তো we miss you পার্থ, and you know that. So এনিওয়ে, আমি আপনাদেরকে বলেছিলাম যে 22 ইয়ার্সের বিহাইন্ড দ্য সিনস এবং বিভিন্ন মুহূর্ত সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। 22 ইয়ার্স অ্যাকচুয়ালি মানে 22 গজ, আপনারা তো চেনেন, আপনারা তো জানেন যারা 22 গজ বলতে কি বোঝা যায়। ক্রিকেট পিচ। তো বেসিক্যালি একজন ক্রিকেট এজেন্ট এবং ক্রিকেটারকে নিয়ে গল্প, এবং দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড, কীভাবে ক্রিকেট ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে কীভাবে দ্য সিলেক্টর্স, দ্য মানি, দ্য বিসিসিআই চিফ, তখনকার আর কি সমস্ত কিছু নিয়েই গল্পটা। ইট ওয়াজ আ ভেরি গুড স্টোরি, ভেরি ওয়েল রিটেন স্ক্রিপ্ট বাই সম্রাট। মানে ওই আমাদের খুব স্ট্রাগল করতে হয়েছিল প্রডিউসারের জন্যে, স্যাডলি, বিকজ মানে এত ভালো স্ক্রিপ্ট নিয়ে এত স্ট্রাগল করার অ্যাকচুয়ালি কথা নয়, বাট কি আর করা যাবে। মানে মিডিওক্রিটি এত ছেয়ে আছে চারিদিকে, সরি টু সে দিস, যে ছেয়ে আছে যে অনেক সময় অনেক ভালো ভালো স্টোরি, অনেক ভালো ভালো স্ক্রিপ্ট হারিয়ে যায়। বাট আমরা হারিয়ে যাইনি, আমরা আলটিমেটলি স্ট্রাগল করে, কষ্ট করে ছবিটা আমরা করেছি অ্যান্ড রিলিজও করেছি। সো কিছু কিছু গল্পে চলে আসা যাক। এজেন্টের ভূমিকায় বরুণ সপ্তি অ্যান্ড ক্রিকেটারের ভূমিকায় অমর্ত্য রায় প্লে করেছিল, যিনি ময়দান ছবিতে চুনি গোস্বামী রোল করেছে। জাস্ট ফর দ্য রেফারেন্স আই এম সেইং। তো এই দুজনকে নিয়ে মেনলি গল্প, বাট নো, আই এম নট সেইং দ্য স্টোরি। সেটা তো আপনারা অ্যামাজন প্রাইমে দেখে নেবেন, আমার মনে হয় ভালো লাগবে ফিল্মটা। আই ট্রাই টু ডু জাস্টিস টু দ্য স্টোরি অ্যান্ড দ্য স্ক্রিপ্ট, বাট আমি জানি না আই কুড ডু জাস্টিস। ছবি শেষের পরে মনে হয় যে কেমন করলাম জানি না। তো বাট এনিওয়ে, আপনারা দেখে নিন অ্যামাজন প্রাইমে। গল্পগুলোর মধ্যে এই যে বলছিলাম না, আমরা অনেক স্ট্রাগল করেছি, তো বাট একটা খুব ভালো জিনিস আমার এক্সপিরিয়েন্স করেছি এই ছবিটা করতে করতে, যে মানে দিস ফিল্ম 22 ইয়ার্স ইজ জাস্ট নট আ ফিল্ম টু মি। আমার কাছে এটা শুধু একটা ফিল্ম হয়ে, আমার মানে কি বলবো, অভিজ্ঞতায় শুধু মানে স্মরণে শুধু সেইটা নেই আমার কাছে। অফকোর্স ইট ইজ আ ফিল্ম, ইট ইজ মাই ফার্স্ট ফিচার ফিল্ম হিন্দি, বাট ওটা একটা আমার লাইফ টাইম মেমোরি হয়ে আছে, যা চিরদিন থেকে যাবে। মানে শুধু রিলিজ করা নয়, মানে ছোট 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 কিছু মুহূর্ত, সেইগুলো এমন সুন্দরভাবে, মানে কি বলবো, ছবির ক্যারেক্টারের মতন আমাদের জীবনে এসেছে। আমার কাছে, আমি অন্তত বলতে পারি যে ইট ওয়াজ আ ভেরি ভেরি গুড মেমোরি
খুব সুন্দর মেমরি হয়ে আমার জীবনে বরাবর থেকে যাবে। তার মধ্যে একটা গল্প বলছি, যে আমরা যেহেতু মানে খুব মানে আমরা উইজ টু রিয়েলি ওয়ার্ক হার্ড, আমরা প্রচণ্ড খাটতাম যখন শুটিংয়ে, কারণ আমরা দেখতাম যাতে আমরা ওভার বাজেট না হয়ে যাই, বা আমরা যতটা শুটিং করছি উই ডু জাস্টিস টু দ্য ফিল্ম, এবং এভরিবডি ইজ টু কোঅপারেট, মানে সে বম্বে হোক বাংলা হোক, আমি কোনো জায়গায় আলাদা করতে চাই না, আর কারুর নাম আলাদা করে পিক করতেও চাই না। এভরিবডি কোঅপারেটেড, দ্য অ্যাক্টার্স, তো খুবই খুবই আমার সঙ্গে কোঅপারেট করেছে এভরিবডি। কিন্তু ওখানে একটা গল্প বলছি, যে আমরা যখন শুটিং শেষ হয়ে যেত, তখন যেই প্যাক আপ বলার পরে আমরা হোটেলে যখন ফিরে আসতাম, আমরা ট্রলি ক্লাবে বেশ কিছুদিন ছিলাম, তো তখন বরুণের ঘরে বরুণ সবাইকে ডাকতো, মানে মোটামুটি যারা ওইখানে থাকতো, যারা যারা মানে আসতে চাইতো, তো ওখানে আমরা সবাই খাওয়া দাওয়া করে বিভিন্ন খেলা খেলতাম। মানে অদ্ভুত ব্যাপার, আমরা সবাই অ্যাডাল্ট পার্সন, এত একটা সিরিয়াস কাজ করে আমরা সবাই আফটার প্যাক আপ যদিও আমরা খেলা খেলতাম। এবং খেলাটা কন্ট্যাক্ট বলে বরুণ শিখিয়েছিল খেলা, কখনো মেমোরি গেম খেলতাম। আমি এখন কন্ট্যাক্ট খেলাটা কি সেটা ভুলে গেছি, বাট খেলতাম এটা আমার মনে আছে, মেমোরি গেম খেলতাম। এখন বুঝতে পারি যে ওই যে খেলতাম, ওই যে মজা করতাম, ওই নানান কিছু কথা নিয়ে আমরা এটা ওটা বলতাম, সেটা যেন প্রেশারটা আমাদের, সারাদিনের প্রেশারটা আমাদের মাথা থেকে বেরিয়ে যেত। আমি এটা বলবো না যে আমাদের মানে ইউনিটে আমরা সারাক্ষণ মজা করেছি, হই হই করেছি, না। আমাদের শুটিং, মানে আমার পুরো মেকিংটাই বলতে পারি, ইট ওয়াজ আ ভেরি ভেরি রিয়েল ইউনিট। মানে যেখানে অশান্তি থাকতো, যেখানে ডিসএগ্রিমেন্ট থাকতো, যেখানে ডিসএগ্রিমেন্ট হওয়ার পরেও আলটিমেটলি সবাই ইউনাইটেড হয়ে, সবাই ডুইং সামথিং, ট্রাইং টু ডু সামথিং গুড টুগেদার। তো এই রকম আমাকে না অনেক সাংবাদিক জিজ্ঞেস করতো তারপরে ছবির মানে রিলিজের সময় বা শুটিংয়ে অনেক সময়, যে হু ইজ দ্য প্র্যাঙ্কস্টার। তো I used to think that who is the, I mean, biggest prankster in the set, or like that. আমি ভাবতাম যে প্র্যাঙ্কস্টার কি মানে হতেই হবে, মানে এটা কি কোনো চরিত্র যে মানে প্রত্যেকটা সেটে একটা করে প্র্যাঙ্কস্টার হতে হবে? বিকজ ফিল্ম মেকিং ইজ আ ভেরি সিরিয়াস থিং। আই মিন, এটা তো মানে এমন কিছু নয় যে প্র্যাঙ্কস্টার হতেই হবে। যারা প্র্যাঙ্কস্টার, যারা মজা করে, তারা এমনি মজা করে, তারা বাড়িতে বসেও মজা করে ফ্যামিলির সঙ্গে। তো মানে সেটে, প্রত্যেকটা সেটে একটা করে প্র্যাঙ্কস্টার থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু মানে ফিল্ম মেকিং ইজ ভেরি সিরিয়াস বিজনেস। তো কিন্তু আমাদের এতে প্র্যাঙ্কস্টার অত ছিল না, কিন্তু যে হতে পারে 22 ইয়ার্স নাম বলে সবাই বেসিক্যালি মাঠে আমাদের খুব শুটিং হতো, কোচিং ক্যাম্প বা এখানে। তো মাঠে প্রচুর, সেই বরুণ বলুন, সম্রাট আগে ক্রিকেটও খেলতো, তো সম্রাট ক্রিকেট খেলছে, অমর্ত্য ক্রিকেট খেলছে, তো সবাই মোটামুটি আমাদের অ্যাসিস্ট্যান্টের সাথে ওরাও, আমরা মানে ক্রিকেটের মধ্যে যখনই একটু সময় পাচ্ছে একটা বল করে নিচ্ছে, একটা ব্যাট করে নিচ্ছে। সো ইট ওয়াজ আ ভেরি রিয়েল ইউনিট, যেটার সঙ্গে আমরা মানে যেটা মানে কি বলবো, যে খুবই ভালো লাগতো দেখে। আমি একটা, এই যে রাত্রির বেলা আমরা গল্প করতাম, মজা করতাম, খেলতাম নানান গেমস, তার সঙ্গে একটা গল্প বলি, যেটার মধ্যে একটা ক্রিয়েশন হয়েছিল অ্যাকচুয়ালি। যে অমর্ত্য তখন অনেকটাই ছোট ছিল, তো অমর্ত্য প্রায় আসতো, অমর্ত্য থাকতো না ওই হোটেলে বা ক্লাবে, কিন্তু অমর্ত্য যেহেতু বাড়িটা খুব কাছে ছিল তাই জন্য প্রায় আসতো। তো এই রকম তখন আমরা মিউজিক কম্পোজার কে হতে পারে এই ফিল্মের, আমি খুঁজছি বিভিন্ন, মানে বম্বের বিভিন্ন মানে মিউজিক কম্পোজারের সঙ্গে কথা বলছি। তো ওয়ান ফাইন নাইট
তো সেই রকম একটা দিনে, তার পরের দিন শুটিং ছিল না, তো আমরা সারা রাত অ্যাকচুয়ালি মিউজিক নিয়ে কথা বলেছি। এবং তখনই অমর্ত্য প্রথম আমাকে, মানে আমাদেরকে বলছিল যে একটা গান যদি এই রকম ভাবনায় হয়, ও জাস্ট ভাবনাটাই তখন শেয়ার করেছে, কোনো গানের লিরিক্স বা কিছু শেয়ার করেনি, ইট ওয়াজ জাস্ট দ্য ফিলিং ও শেয়ার করেছে। তখন আমাদের মনে হলো যে ও নিউ বা ও ছোট, তো কি আছে, ও চেষ্টা, মানে ওর গানটা যদি ভালো হয়, ওয়াই নট। এবং ও তখন বললো আমাকে, জাস্ট গিভ মি 2-3 days, লেট মি সি, আই ক্যান জাস্ট ট্রাই। এবং ও খুবই, সত্যি কথা, খুবই একটা ভালো গান আমার মানে আমাদেরকে উপহার দিল এই ছবির জন্যে, উইচ ইজ মাই ভেরি ভেরি, মানে কি বলবো, উইচ ইজ মাই ফেভারিট। সেটার টাইটেল হচ্ছে রুখ যা নদীম, নট নদী, নদীম। তো ওই গানটা এখন আপনারা শুনতে পারেন, জি মিউজিক আছে, স্পটিফাই, আইটিউনস, এরকম নানান মিউজিক প্ল্যাটফর্মে আপনারা পেয়ে যাবেন। সম্রাট বরুণ আর অমর্ত্য খুবই একই মতন লাইক মাইন্ডেড ছিল। আমি মাঝে মাঝে লাইক মাইন্ডেড থাকতাম, মাঝে মাঝে থাকতাম না। পার্থ তো খুবই, মানে পার্থ ওদেরকে সবাইকে খুব ভালোবাসত, আর সবাই পার্থদা পার্থদা, যখনই খিদে পেত তখন পার্থদা কি খাবো, পার্থদা জাস্ট, মানে আমরা কিছু একটা আজকে মজা করতে চাই। সো পার্থ ওয়াজ ভেরি ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য হোল ইউনিট। সেই রকম করে রুকজা নদীম তৈরি হয়েছিল। তো কে জানে বলুন, কখন যে কিভাবে একটা সৃষ্টি হয় আমরা কেউ বুঝতে পারি না। তো সেই, তো দ্যাট ওয়াজ আ ভেরি গুড মোমেন্ট ফর মি, উইচ আই ওয়ান্টেড টু শেয়ার। বাট আমি তার ছবি বা ভিডিও, ভিডিও তো নেই আমার কাছে, সত্যি কথা, ঘরের ভেতরে ভিডিও তুলে বা ফোনে ওটা তুলে করিনি, কিন্তু আমাদের ছবি কিছু আছে। বাট আই থট, আমার মনে হয় যে সবাই বোধহয় মানে কিছু প্রাইভেট ছবি সবাই মানে ওটা শেয়ার করতে চাইবে না, সো আমি শেয়ার করছি না ছবি, আমি শুধু গল্পটা শেয়ার করলাম। আমি এই ভিডিওতে অনেক বিহাইন্ড দ্য সিনস আমি শেয়ার করছি, আপনারা দেখতে পারেন যে ইউনো হাউ উই শট, মানে আমরা কিভাবে শুটিং করেছি, এবং আরো এরকম অনেক কিছু গল্প। রজিত কাপুরকে নিয়ে একটা কথা বলছি। রজিত কাপুর একটা বিশেষ চরিত্র করেছিল, জাহিদ খান সে ক্যারেক্টারটার নাম। আমি যখন জাহিদ, মানে রজিত কাপুরের কথা ভেবেছি, এবার রজিত কাপুর বলতেই সবার মাথায় প্রথম কি আসে? কারেক্ট, ব্যোমকেশ। এই ব্যোমকেশ, আমার মাথায়ও তখন ব্যোমকেশই এসেছে, কিন্তু আই ওয়াজ জাস্ট থিঙ্কিং দ্যাট ব্যোমকেশের সঙ্গে জাহিদ খানের মানে ক্যারেক্টারটা খুবই অন্যরকম। আমি যে শুধু ব্যোমকেশ দেখেছি তা নয়, ওনার আরও কিছু কিছু মানে মেন স্ট্রিম ফিল্মের এও দেখেছি, মানে একটা ফিল্ম আমির খানের সঙ্গেও দেখেছি। তো বাট দ্যাট টাইম আমি বম্বেতে ওনার অফিসে গিয়ে যখন ওকে মিট করি, এবং যখন উনি আমার সাথে কথা বলছিলেন ক্যারেক্টারটা নিয়ে, আমার এত, মানে ক্যারেক্টারটা নিয়ে আমি আর রাজিজি যখন কথা বলছিলাম, আমার জাস্ট মনে হলো যে ঠিক আমি যেভাবে ভাবছি বা সম্রাট যেভাবে লিখেছে, উনি যেন একদম সেই জায়গা থেকে ধরে নিয়েছে, সেই জায়গাটা ধরে নিয়েছে। তো আই থট দ্যাট ইউনো হি ইজ দ্য বেস্ট চয়েস। অ্যান্ড হি ওয়াজ অলওয়েজ লাভ। আমাদের এসে, আমাদের কলকাতায় এসেই আমাদের এক মানে একটা খুব ভালো বেঙ্গলি রেস্টুরেন্টে আমাদেরকে খাইয়েছিল। মানে রাত্রির বেলা আমরা, উনি যখন এসেছিলেন তখন আমরা, আমার মনে হয় আমরা তখন ক্লাব হোটেলে ছিলাম না, মনে হয় একটা খুব বড় অ্যাপার্টমেন্ট আমরা হায়ার করেছিলাম। উই অল ইজ টু স্টে টুগেদার, অ্যান্ড রাত্রিবেলা অনেক গল্প টল্প সবসময় হতো। তো হি ওয়াজ অলওয়েজ, হি ইজ টু লাভ, হি ইজ টু স্মাইল আমাদের ওই সময়টা আর কি। দো হি ইজ টু প্লে আ ভেরি মানে সিরিয়াস ক্যারেক্টার, বাট খুবই
মজার ছিল সেই দিনগুলো। রাজেশ শর্মা, রাজেশ দাকে আমি অনেকদিন আগে থেকেই চিনি, তো রাজেশ দাও একটা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার করেছিল। নাও আসি আম, যে এই ক্রিকেটারের দিদি রোল করেছিল, মানে চৈতি ঘোষাল। আই থিঙ্ক পশ্চিমবঙ্গে সবাই চৈতি ঘোষালকে মোটামুটি চেনে। সো শি ইজ আ ভেরি সিজনড অ্যাক্টর। তো এবং আমার দিদিও, আমার মনে আছে আমি যখন দিদিকে বলি এই ক্যারেক্টারটা চৈতিদিকে, শি ওয়াজ শি রিয়েলি লাইক দ্য ক্যারেক্টার। তার ক্যারেক্টারের নাম ছিল তৃষ্ণা। ক্যারেক্টারটা শি রিয়েলি লাইক দ্য ক্যারেক্টার। কিন্তু তারপরে মানে ভীষণ পারফেক্ট, মানে এত বছর এত মানে কি বলবো, অনেক ছোট বয়স থেকে দিদি অভিনয় করে। তো ভীষণই মানে সব কিছু ডিটেলিংটা দেখে, যে কোথায় কি কস্টিউম পরবো, কোনটা আমার এটা থাকবে, এই সিনে কি চটি পরবো, সো এভরিথিং ইউনো। মানে দ্যাট হেল্পড মি অলসো ওয়াইল, মানে হয়তো আমি কোনো মিস করলেও দিদি উড নট, মানে মিস করতো না দিদি। কিন্তু আমার একটা ভয় লাগতো যে আমার দিদি হলেও অনেক বছর ধরে শি ইজ আ ভেরি পপুলার অ্যাক্টর ইন টেলিভিশন, ইন এবং ফিল্মস, থিয়েটার। তো ফট করে রেগে গেলে বা হয়তো আমি ঠিকঠাক হয়তো কিছু বলতে পারছি না, মানে বোঝাতে পারছি না, বাট থ্যাংক গড খুব দু একবার একটু রাগারাগি করেছিল, কিন্তু সব সময় মানে বোঝাতো যে না, আমি না, যদি সব সময় ভেরিয়াস অপশন দিত এবং কেন এই সিনটা এইভাবে করতে চাইছে সেটাও বলতো। দিদির মানে সেটের বাইরে, যেহেতু আমি সেটের বাইরে কথা গল্প করছি, দিদি একটা খুব মজার মানে দিদির ছিল, দিদি খুব রান্না করতে ভালোবাসে। যারা চৈতিদির সম্পর্কে জানে তারা জানে দিদি রান্না করতে ভালোবাসে। আর যারা জানে না, ইউনো, শি ক্যান কুক অলসো ভেরি ওয়েল। তো আমি খুব একটা রান্না সত্যি করতে পারি না, পারি হয়তো, মানে হয়তো করি না এরকম হবে। কিন্তু দিদি মানে হাজার কাজ করেও দিদি কিন্তু যখন দিদি চায় রান্না করতে তখন খুব ভালো করে। তো আই রিমেম্বার দ্যাট দিদি অনেক সময় ওই আমাদের মাঝখানে অফ ডে থাকলে দিদি ফিউ অ্যাক্টার্সদেরকে বাড়িতে ডেকে খাওয়াতো। অ্যান্ড সেই অ্যাক্টার্সের মধ্যে কমন পার্সন সবসময় বরুণ থাকতো। বরুণ, আমার দাদা সোমনাথও আসতো, সম্রাট, অমর্ত্য, আমি, পার্থ। তো ইউনো আমরা সবসময় এরকম খেতাম, কারণ বরুণ খুব মাংস, চিংড়ি মাছ, শুক্তো এইসব জিনিস ভালোবাসতো। সো ওইটা একটা মানে মানে ছিলই একরকম যে আচ্ছা ঠিক আছে, এই অফ ডেতে চৈতি দি আমাদেরকে ডাকবে। তো দ্যাট ওয়াজ আ ভেরি গুড থিং উইচ দিদি ইউজ টু ডু। আমি যে ক্রিকেট সাংবাদিক ছিলাম সেটা আমি বারবারই অনেকবার মানে এই চ্যানেলে বলেছি, আপনারা দেখেছেন লাস্ট 1 মাস ধরে আমি T20 ওয়ার্ল্ড কাপের বিভিন্ন স্টোরি আপনাদের কাছে নিয়ে এসেছি। আমি আজকে কেন এই সাংবাদিক কথাটা আমি নিয়ে এলাম, তার কারণ আমাদের ফিল্মেও একটা ক্যারেক্টার ছিল রিকা সাহায় বলে, শি ওয়াজ আ স্পোর্টস রিপোর্টার। তো আমি অনেকের অডিশন আই ওয়াজ গোয়িং থ্রু, আমি বুঝতে পারছি মানে আমি না ঠিক যে একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে স্পোর্টস রিপোর্টারদের, মানে তাদের মধ্যে একটা ভীষণ মানে আর্জেন্সি, তাদের হাঁটা চলার মধ্যে সবকিছুর মধ্যে একটা বডি ল্যাঙ্গুয়েজ বলে ব্যাপার থাকে না, সেটা ইউনো আমি কিছুতেই অডিশন দেখে আমার ভালো লাগছিল না। সো আই ওয়াজ গোয়িং অন এই ক্যারেক্টারের জন্য, আমি খুবই এই ক্যারেক্টার এবং সোনালি বলে যে ফিমেল লিড তার ক্যারেক্টারের জন্য খুবই চেষ্টা করছিলাম। তো এই ক্যারেক্টার আমার মনে আছে, আমি তখন ট্রাইডেন্ট হোটেলে বসেছিলাম। তো গীতিকা ত্যাগী, গীতিকা আষাঢ়ি কথা ছিল, গীতিকা যখন ঠিক রুমে ঢুকলো, ও যেই ঢুকেছে ওর পুরো
ও যে যেটা পরেছিল জিন্স আর একটা বোধহয় টপ বা সামথিং লাইক দ্যাট, এবং ও গীতিকাকে যারা চেনে লম্বা চওড়া একটা মানে শি ইজ ভেরি টল অ্যান্ড ভালো, অ্যান্ড ওর বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ভীষণই সেই স্পোর্টিনেসটা আছে, মানে সেই আর্জেন্সি, দ্য ওয়ে শি স্যাড, দ্য ওয়ে শি ইউজ টু টক। তো আমার মনে হয়েছিল যে ওকে খুব এই ক্যারেক্টারটা মানাবে, এবং দেখেই আমি ডিসাইড করে নিয়েছিলাম যে এই ক্যারেক্টারটা ওকে আমি করতে পারবো, মানে শি ক্যান, মানে আমি ওকে দিয়ে করাতে পারবো, আই থিঙ্ক শি ক্যান ডু ইট ওয়েল, এবং আই ওয়াজ নট রং, শি ডিড কোয়াইট ওয়েল। আর আরেকজন চরিত্র করেছিল ফিমেল লিড, পাঞ্চি বোরা। পাঞ্চি বোরাকে টেলিভিশনের অনেকেই চেনে, অনেক সিরিয়াল করেছে, অ্যান্ড শি প্লেড আ ভেরি সুইট লিটল নতুন জার্নালিস্টের একটা ক্যারেক্টার। তো অ্যান্ড শি ডিড ওয়েল টু। আমার সঙ্গে পাঞ্চি এখন ইন্ডিয়াতে থাকে না, এখন কেন বেশ অনেক দিনই কথা হয়নি। তো বাট পাঞ্চির সঙ্গে আমার মানে খুবই, মানে এটা ছাড়ার পরেও, মানে ফিল্মটা শেষ হওয়ার পরেও আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক, ইনফ্যাক্ট এভরিবডি, মানে কলকাতার লোকেদের সঙ্গে তো আছেই, আমার বম্বের মানে যাদের রোজ রোজ যে তাদের সঙ্গে কথা হয় তা নয়, কিন্তু আমি খুব ভালো ভালো কিছু ফ্রেন্ডস পেয়েছি, ওয়াজ ভেরি ফর্চুনেট ওয়াইল মেকিং দ্য ফিল্ম 22 ইয়ার্স। তো আমি আমার মনে আছে, মানে বরুণ ওয়াজ আ ভেরি গুড ফ্রেন্ড, ই স্টিল, হয়তো রোজ কথা হয় না, কিন্তু ওর যখন কোনো কাজ দেখি বা কিছু বলি তখন উই অলওয়েজ কানেক্ট। গীতিকা अगेन আনফর্চুনেটলি আমাদের খুব ফ্রেন্ড হয়ে উঠেছিল এডিটর অজয় শর্মা, কোভিডের সময়ও চলে গেছে, এবং সাধন পান্ডে, ও আনফর্চুনেটলি চলে গেছে। তো উই লস্ট মেনি গুড সোলস অফ আওয়ার 22 ইয়ার্স, বাট ফিল্মের, কিন্তু ওদের মেমোরি, ওদের বিভিন্ন মোমেন্টস আমাদের কাছে সারাক্ষণই থাকবে। ওদের সঙ্গে, মানে আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে বম্বের লোকেদের সঙ্গে আমার এখনো কানেক্ট আছে। ইনফ্যাক্ট সৌরভ ভারত যে আমাদের ট্রেলার এডিটর ছিল, তার সঙ্গে তো ইনফ্যাক্ট আমরা কাজই করছি। সো কতদিন হলো ওদের সঙ্গে হয়তো দেখা হয়নি, বাট বি অন আ রেগুলার বেসিস, সৌরভের সঙ্গে একটু বেশি, অন্য লোকের সঙ্গে একটু কম, বাট সেই কানেক্ট, সেই বন্ধুত্বটা সেটা বোধ হয় থেকেই গেছে, আই হোপ। হ্যাঁ, যে মানে তার জন্য রোজ কথা বলার হয়তো দরকার নেই। আমি কাজ করেছি বিক্রম কোচেরের সঙ্গে বম্বেতে, শাহরুখ খানের সঙ্গে ও একটা ছবি করেছে, ও আমার ছবিতে ছিল। তারপরে এখানে কার্তিকে, তারপর অনেকের সঙ্গে আমি কাজ করেছি, যাদের সঙ্গে আমি আবারও নেক্সট আরেকটা ছবি বাংলা ছবিতে কাজ করলাম। আমি সেখানে ডিরেক্টর নয়, চৈতি ঘোষাল, চৈতিদি ডিরেক্টর। তো আমি ওখানেও কাজ করেছি তাদের সঙ্গে, নট বিক্রম কোচার বাট কার্তিকে, তারপরে আরো একজন। তো আমার সঙ্গে আমার ইউনিটের যাদের সাথে কাজ করেছি, সে অ্যাক্টর হোক বা ট্রেলার এডিটর, সে ট্রেলার এডিটর বলতে হয় না, বিকজ হি ইজ আ রাইটার অ্যাকচুয়ালি। তো আমাদের সঙ্গে একসঙ্গে আমরা লিখছি সিরিজ, তো আমরা একটা ইউনিট হয়ে গেছি। একবার দুবার ফোন করলেই উই কানেক্ট, আর মেবি আমরা 6 মাস কথা বলিনি কারোর সঙ্গে, বা 1 বছর কথা বলিনি, কিন্তু তার মানে এটা নয় যে সম্পর্ক চলে গেছে। সো অ্যাগেন কামিং ব্যাক টু দ্য বিহাইন্ড দ্য সিন স্টোরি, আমরা আমাদের ছবির প্রথম দিকে আমরা একটা আমাদের শুটিং ছিল আর কি, যে ইডেনে একটা খুব বড় ম্যাচ হচ্ছে, সেই ম্যাচে জাস্ট বিকজ হি ওয়াজ প্লেইং, বরুণ ওয়াজ প্লেইং, ওর ক্যারেক্টারের নাম ছিল রন সেন, আর ক্রিকেটারের নাম ছিল সোমরে। তো ও ওই যেহেতু মানে ওই থিক অ্যান্ড থিংস, মানে জিনিসের মধ্যে, ঘটনার মধ্যে রন সেন অ্যাজ এজেন্ট থাকে, তো ওখানে আমাদের শুটিং ছিল।
তো এবারে কি করে ঢোকাবো, কাঠ ছাড়া তো ঢোকে না। তো দ্যাট টাইম অলসো পার্থ হেল্পড আস ভেরি মাচ, মানে জাস্ট কিভাবে ঢুকে আসবে, এবং সব কিছুর মধ্যে বিরাট সব প্রচুর লোকজন, যা হয় আর কি ইডেনে একটা ম্যাচের আগে, সেখানে সবকিছু একদম মানে রিয়েল রিয়েল ঘটনার মধ্যে দাঁড়িয়ে কিভাবে শুট করা, কিভাবে সেই সমস্ত অ্যাটমসফিয়ারটাকে ছবির মধ্যে ইনক্লুড করা, দ্যাট I was sometimes I really got lucky. So that was something very great thing happened to us. আমাদের আমরা মিউজিক রেকর্ড করেছিলাম মুম্বাইতে অডিও গ্যারাজে। অমর্ত্যর এই রুকজা নাদিমের গান অমিত মিশ্রা গিয়েছিল, মানে দুটো ভার্সন হয়েছিল, একটা অমিত মিশ্রা আর একটা অমর্ত্য নিজে। তো আই রিমেম্বার যে আমরা খুব আনন্দ করে সবাই মিলে, লট অফ পিপল উই ওয়েন্ট দেয়ার, আমরা মজা করে ভীষণই আনন্দ করে, কলকাতা থেকেও চৈতিদি দু একজন তারা ফ্লাই করেছিল ওখানে। সো উই হ্যাড রিয়েল ফান। সম্রাট, পার্থ, বা বরুণ, গীতিকা, এভরিওয়ান ওয়াজ দেয়ার। সো সেইটা হচ্ছে রূপচা নাদিমে। সো আমাদের এরকম অনেক কিছু মুহূর্ত আছে, অনেক অশান্তিও হয়েছে, অনেক ডিসএগ্রিমেন্ট হয়েছে, বাট ওই যে প্রথমেই বললাম খুব রিয়েল ইউনিট ছিল। আমি অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর প্রডিউসার বলতে পারি যে হ্যাঁ, স্ট্রাগল করেছি, সেই স্ট্রাগল হয়তো এত করা উচিত ছিল না, সবই তো আগেই বলছিলাম, কিন্তু রিলিজটা এত একটা অসম্ভব জিনিস করে দেওয়া উচিত নয়। তাহলে তো একটা ডিরেক্টর কি করে বা তার ছবি লোক সমক্ষে নিয়ে আসবে, সে হিন্দি হোক বা বাংলা। সব সময় যদি একটা যুদ্ধ চলে বড় বড় ফিল্মের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মদের, তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্মরা তো পাবে না হল। তো কি বলবো যে তাদের সেই লসটা সেই জন্যেই অনেক সময় হয়ে যায়। তো এনিওয়ে, whoever is making a film, যারা যারা এটা শুনছে, ট্রাই, বিকজ আই ওয়াজ নট আ ফিল্ম মেকার। আমি এই ছবি করার আগে ডকুমেন্টারি করেছিলাম, ওয়ারিয়ার প্রিন্স, ফর সিনেমা অনলি, মানে প্রসেনজিৎকে নিয়ে, সৌরভ গাঙ্গুলিকে নিয়ে আমি কিছু কিছু অন্যান্য কাজও করেছি, কিন্তু আমি ফিচার ফিল্ম করিনি। সো আই ট্রাইড মাই বেস্ট, সাহস করে করেছি, with the wishes of my mother and father and my brothers, sisters and my whole family here, everywhere. আমি আপনাদের সবাইকে উইশ করব, যারা আপনারা ছবি y'all want to, who wants to make a film, যে অল দ্য বেস্ট টু ইউ অল। প্রচুর স্ট্রাগল আসে, কষ্ট আসে, বাট আই থিঙ্ক ইফ ইউ আর গুড, পিপল উইল নো ইউ আর গুড, অ্যান্ড আজ নয়তো কাল তারা জেনেই যাবে আপনি ভালো, তাই না? ওকে, বাই।